বিএনপি এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল যে অভিযাত্রার মধ্য দিয়ে গিয়েছে এবং গত জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, ধারাবাহিক যে রাজনৈতিক সংকট, তার প্রেক্ষিতে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে নতুন করে সাজানোর জন্যই এই পরিকল্পনা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক 19 দফা, দেশনেত্রী এবং খালেদা জিয়ার ভিশন 2030 এবং জনাব তারেক রহমানের ঘোষিত 27 দফা ও 31 দফার ধারাবাহিকতা এবং সমাজের সকল শ্রেণীর ও পেশার মানুষের মতামতের উপর ভিত্তি করে সার্বিক সমন্বয়ে প্রণীত এই ইশতেহার রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, বৈষম্যহীন উন্নয়ন, অর্থনৈতিক পুনর্গঠন এবং জাতীয় সংহতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ইশতেহারের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ থাকবে ইনশাআল্লাহ। ইশতেহারে নারীর ক্ষমতায়নে পরিবারের নারী সদস্যদের নামে ফ্যামিলি কার্ড, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড এবং কৃষি বীমার কথা বলা হয়েছে। মানবিক স্বাস্থ্যসেবা করতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা তুলে ধরা হয়েছে, যার মাঝে শতকরা 80% হবেন নারী। শিক্ষাক্ষেত্রে মিড ডে মিল, বিনামূল্যে স্কুল ড্রেস, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা এবং মূল্যবোধ ভিত্তিক নীতির কথা বলা হয়েছে। একই সঙ্গে তরুণদের জন্য কর্মসংস্থান, বাস্তবভিত্তিক ও বহুমুখী দক্ষতা উন্নয়ন, স্টার্ট আপ সহায়তা, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং স্কুল, কলেজ, ক্যাফে ও লাইব্রেরিতে পর্যায়ক্রমে ওয়াইফাই চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষা, ক্রীড়া উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, ডিজিটাল অর্থনীতি এবং প্রবাসী ও বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর কল্যাণেও সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, সকল ধর্মাবলম্বী মানুষের ধর্ম পালনের ক্ষেত্রে ধর্ম যার যার রাষ্ট্রসভার নীতি এবং তার উপর ভিত্তি করে সামগ্রিকভাবে সবার আগে বাংলাদেশ মূলমন্ত্রে গণতন্ত্র ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার লক্ষ্যে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বিএনপি সরকার ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক, সমন্বিত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলবে। আজকের দিনের শুরুতেই আমরা দেখলাম বিশ্বখ্যাত গণমাধ্যম রয়টার্স বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেওয়া একটি সাক্ষাৎকারের উপর বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। তারা জনাব তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হওয়ার পথে সবচেয়ে এগিয়ে আছেন বলে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন ধরে বিশ্বব্যাপী জনপ্রিয় গণমাধ্যম দ্য ইকোনমিস্ট এবং দ্য ডিপ্লোম্যাটের নেওয়া বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের 2টি পৃথক সাক্ষাৎকার ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। 2টি সাক্ষাৎকারই আগামীর বাংলাদেশ নিয়ে তার চিন্তা ভাবনা উঠে এসেছে এবং বিভিন্ন গ্রহণযোগ্য জরিপের ভিত্তিতে তারা জনাব তারেক রহমানকে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন, যা জাতিকে অনুপ্রাণিত করেছে। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমি এবার আপনাদেরকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণে বিভিন্ন নির্বাচনী আসনে আগামী 2 দিনে জনসভার বিষয়ে অবহিত করছি। আগামীকাল 8 ফেব্রুয়ারি রবিবার তিনি ঢাকা মহানগর উত্তরের 6টি নির্বাচনী আসনের জনসভায় যোগদান করবেন। ঢাকা 17 আসনে জনাব তারেক রহমানের নিজ নির্বাচনী এলাকায় ইসিবি চত্বরে দুপুর 2টায়, ঢাকা 16 আসনে জনাব আমিনুল হকের নির্বাচনী এলাকায় পল্লবী 2 নম্বর ওয়ার্ড লালমাঠ তথা মেট্রো স্টেশনের পাশে দুপুর 2:40 ঢাকা 15 আসনে জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনী এলাকায় মিরপুর 10 নং গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর 3:30 ঢাকা 14 আসনে সঞ্জিদা ইসলাম তুলির নির্বাচনী এলাকায় ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে, যেটি মিরপুর মডেল থানার বিপরীতে, সেখানে বিকেল 4:20 ঢাকা 13 আসনে ববি হাজ্জাজের নির্বাচনী এলাকায় শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল 5:10 এবং ঢাকা 11 আসনে জনাব এম এ কাইয়ুমের নির্বাচনী এলাকায় বাড্ডার সাতারকুলে সেন্ট ভ্যালি মাঠে সন্ধ্যা 6টায় জনাব তারেক রহমান বক্তব্য রাখবেন।
সুতরাং আগামীকাল ঢাকা উত্তরে উনি 6টি নির্বাচনী জনসভায় দিনব্যাপী বিভিন্ন রকমের কর্মসূচিতে বক্তব্য রাখছেন। তারপর দিন অর্থাৎ 9 ফেব্রুয়ারি সোমবার জনাব তারেক রহমান তার নিজের নির্বাচনী এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণে 7টি সহ মোট 8টি নির্বাচনী জনসভায় যোগদান করবেন। ঢাকা 17 আসনে তার নিজের নির্বাচনী এলাকায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে সকাল 11টায়, ঢাকা 10 আসনে শেখ রবিউল আলম রবির নির্বাচনী এলাকা কলাবাগান ক্রীড়াচক্র মাঠে দুপুর 12টায়, ঢাকা 8 আসনে জনাব মির্জা আব্বাসীর নির্বাচনী এলাকায় পীর জঙ্গি মাজার রোডে দুপুর 1টায়, ঢাকা 9 আসনে জনাব হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী এলাকায় বাসাবো তরুণ সংঘ মাঠে দুপুর 2টায়, ঢাকা 5 আসনে জনাব নবিউল্লাহ নবীর এলাকায় যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে দুপুর 3টায়, ঢাকা 4 আসনে জনাব তানভীর আহমেদ রবিনের নির্বাচনী এলাকায় জুরাইন দয়াগঞ্জ রোডে বিকেল 4টায়, ঢাকা 6 আসনে জনাব ইশরাক হোসেনের নির্বাচনী এলাকায় ধূপখোলা মাঠ সেখানে বিকেল 5টায় এবং ঢাকা 7 আসনে জনাব হামিদুর রহমান হামিদের নির্বাচনী এলাকায় লালবাগ বালুর মাঠে সন্ধ্যা 6টায় নির্বাচনী জনসভায় জনাব তারেক রহমান যোগদান করবেন। সুতরাং আগামী পরশুদিন ওনার নিজের নির্বাচনী এলাকা ঢাকা 17 এবং ঢাকা মহানগরের 7টি সহ মোট 8টি জনসভায় তিনি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এবার আমি উদ্বেগজনক কিছু বিষয় নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের জন্য অবৈধ সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন যে জামাত ইসলামের একজন নেতার নির্দেশেই এসব সিল তৈরি করা হয়েছে। এমনকি তার হোয়াটসঅ্যাপে পাওয়া অর্ডারের তথ্য, জব্দকৃত আলামত ও সংশ্লিষ্ট প্রার্থীর সাথে ঘনিষ্ঠতার প্রমাণও প্রাথমিক তদন্তে পাওয়া গিয়েছে, যা নির্বাচনকে প্রভাবিত করার একটি ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত দিচ্ছে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি, সুষ্ঠু তদন্ত চাচ্ছি এবং ইতিমধ্যে গণমাধ্যমে এই বিষয়গুলো আসা শুরু করেছে। আমরা পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি যে সেই রাজনৈতিক দলটি পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায়। লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের দ্বারা ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। পাশাপাশি আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহ্বান জানানো যাচ্ছে যে প্রতিটি ভোট কেন্দ্রের নারী কক্ষে অবশ্যই পর্যাপ্ত সংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে। আইন ও বিধিমালা অনুযায়ী মুখমণ্ডল খুলে ভোটের শনাক্তকরণ কার্যকরভাবে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশনা দিয়েছে যে ন্যাশনাল আইডি কার্ড বা হজের ছবি তোলার সময় যেভাবে মুখ খোলা রাখা হয় ঠিক একইভাবে ভোট গ্রহণের সময় নারী পোলিং কর্তৃপক্ষের সামনে মুখ খুলে পরিচয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষার সব রাজনৈতিক দলের পক্ষ থেকে নারী কক্ষে যথাসম্ভব নারী পোলিং এজেন্ট নিয়োগ নিশ্চিত করা অপরিহার্য এবং দায়িত্বশীল সকল রাজনৈতিক দলকে আমরা এ বিষয়ে সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এর আগেও আমরা দেখেছি উক্ত রাজনৈতিক দলটি বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করেছে। এসব ঘটনার কারণে জাল ভোটের আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি অতিরিক্ত ব্যালট ছাপানোর প্রস্তুতির তথ্য আমরা পেয়েছি। এ বিষয়েও আমরা সবার সদয় কামনা করছি যেন সচেতন থাকেন। আমরা দেখলাম রাজধানীর পুরাতন ঢাকার সূত্রাপুরে সেই দলেরই একজন নেতার বাড়িতে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার 152টি স্ট্যাম্প উদ্ধার করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাহলে কি তারা নির্বাচনের সময় দেশব্যাপী সহিংসতার কোনো প্রস্তুতি নিচ্ছে? এমনই যদি হয় তবে এ বিষয়ে নজরদারি বাড়ানোর প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। আরেকটি গুরুতর বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেটি ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন, যে আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগে নানাবিধ অসঙ্গতি রয়েছে। উদাহরণস্বরূপ পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অর্থাৎ পাশা নামের একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠান নির্বাচনে সর্বাধিক পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন পেয়েছে। মোট 55,454 জন দেশি পর্যবেক্ষকের মধ্যে
কেবলমাত্র পাশারই রয়েছে 10,559 জন। যদিও বাস্তবে হবিগঞ্জের একটি গ্রামের বাসার একটি কক্ষই এই সংস্থার তথাকথিত কার্যালয় এবং লোকবল বলতে মূলত একজনই, যা ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। ইতিপূর্বে আমরা নির্বাচন কমিশনে অবহিত করেছি যে পর্যবেক্ষকের নামে বেশ কিছু প্রতিষ্ঠানের একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতার বিভিন্ন অভিযোগ আসছে। আমরা মনে করি এইসব বিষয়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে অন্তরায়। অতএব একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন সেটি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আমাদের বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি বললেন অতিরিক্ত ব্যালট ছাপানোর বিষয়টা নজরে আসছে। কেউ যদি গোপনে অতিরিক্ত ব্যালট পকেটে 12-10টা আমি যদি নিয়ে গিয়ে যদি দিয়ে দিই, সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? আমার পকেট চেকিং এর কি ব্যবস্থা? এই বিষয়ে তো আমরা ইসিকে বলছি যেন নির্বাচন কমিশন বিধিমাল অনুযায়ী আরো শক্তিশালী অবস্থান গ্রহণ করেন এবং ভোটটা যখন রাখা হবে বক্সে সেটা যেন একটা স্বচ্ছ প্রক্রিয়ার ভিতরে হয়। যারা পোলিং এজেন্ট রয়েছেন ওনারা যেন সবাই দেখতে পারেন কিভাবে সেটা রাখা হচ্ছে এবং তারপর সেই পোলিং সেখানে ব্যালট রাখার পরে বক্সটা যখন পরিবহন করা হবে কোথা থেকে কোথায় যাচ্ছে এভরি পয়েন্টে যেন ট্রান্সপারেন্সি থাকে, আরো স্বচ্ছতা থাকে, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। অতিরিক্ত ছাপানোটা কি নির্বাচন কমিশন ছাপাচ্ছে? আপনাদের কমপ্লেইন কি নাকি অন্যরা? না, নির্বাচন কমিশন ছাপাচ্ছে না, অন্যান্য ছাপাচ্ছে বলে তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, মূলধারা গণমাধ্যমে আসছে। কারা ছাপাচ্ছে? কারা ছাপাচ্ছে এটা তো আমরা সবাই জানি, নির্দিষ্ট রাজনৈতিক দল যারা করছেন। আমাদের মূল উদ্দেশ্য কি? নির্বাচনটা যেন লেভেল প্লেইং ফিল্ড থাকে, নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়। সুতরাং প্রতিটি দায়িত্বশীল রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাবো যেন সবাই যার যার জায়গা থেকে কাজ করেন। আচ্ছা, আজকে তো 7 তারিখ, নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। এই 7 তারিখে এসে আপনারা বলছেন লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য আহ্বান জানাচ্ছেন নির্বাচন কমিশনকে। তাহলে কি লেভেল প্লেইং ফিল্ডটা এই মুহূর্তে নেই? আমাদের সবসময় তো প্রত্যাশা শতভাগ লেভেল প্লেইং ফিল্ড। দেখুন, আমরা পোস্টাল ব্যালটের ক্ষেত্রে দেখেছি যে সেখানে আমাদের ধানের শীষের যে প্রতীক সেটা কিন্তু সহজে দৃশ্যমান ছিল না। আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো সেটা আরো বেশি দৃশ্যমান ছিল। সুতরাং শতভাগ লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যেটা বুঝি সেখানে প্রত্যেকে সমানভাবে ইকুয়ালিটি পাবে, ফেয়ারনেস পাবে, সেটা ইনশিওর করার জন্য আমাদের আগামী 5 দিনে সবাইকে উদ্যোগ নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। অন্যরা তো বলছে যে লেভেল প্লেইং ফিল্ড তারা পাচ্ছে না, মানে বিএনপি বেশি ফেভার পাচ্ছে নির্বাচন কমিশনে। আমরা কি দৃশ্যমান যে প্রমাণ তাতে তা দেখতে পাচ্ছি? মনে হচ্ছে না। দৃশ্যমান প্রায় প্রতিটা বিষয়ে কিন্তু আমরা এনআইডি বা বিকাশের ক্ষেত্রে যে অভিযোগগুলো দেখছি, আমরা বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যেটা দেখেছি, ধানের শীষের বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো দেখছি, সবই তো আমাদের বিরুদ্ধে যাচ্ছে। আমাদের ওই পর্যবেক্ষকদের কি বাতিল করার আপনারা দাবি জানাচ্ছেন কিনা, যে ওই যে পাশা না আসে ওইটা একটু বিস্তারিত বলতেন। আমরা এটিকে নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি, ওনারা আগে অভ্যন্তরীণভাবে তদন্ত করুক এবং ওনারা বের করুক কি ঘটেছে এখানে। পূর্ণাঙ্গ তথ্যপত্র পেলে স্বাভাবিকভাবে আমরা সামনের দিনগুলোতে সেগুলো নিয়ে আরো আলোচনা করব। ইতিমধ্যে তো আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে এসে মূলধারা গণমাধ্যমে এসেছে, আপনার সাংবাদিকরা যারা রয়েছেন অনেকেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই বিষয়গুলো সামনে আনার জন্য। সুতরাং আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো ওনারাও যেন ওনাদের দিক থেকে যতটুকু করণীয় সেই কার্যকর পদক্ষেপটুকু গ্রহণ করে। আপনাদের বাতিলেরও দাবি করছেন না, এটা স্পষ্ট করে বাতিলেরও দাবি করছেন না। আমরা পূর্ণাঙ্গ তথ্যটা পেয়ে নেই, আমরা তো এখন পর্যন্ত জানি নাম্বারগুলো এবং সেটা কোথায় আছে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান। আমরা স্বাভাবিকভাবে এটা নিয়ে নির্বাচন কমিশনকে অবহিত করছি এবং তারপরে দেখি ওনারা কি ধরনের সিদ্ধান্ত নেয়। এইবারে নির্বাচনে তো আওয়ামী লীগ নেই, কিন্তু তাদেরকে যারা ভোট দিতেন কিছুটা অংশ তো আছে, তারা তো এবার নির্বাচনে ভোট দিতে যাবে, হয়তো বা কেউ নেওয়া যেতে পারে, কিন্তু সবাইকে ভোটদানে অংশগ্রহণ করুক সেটা তো আপনারাও চাচ্ছেন, অন্যান্য রাজনৈতিক দলও চাচ্ছে। একটা জরিপে দেখা গেছে যে বিএনপিকে এই ভোটাররা যারা আওয়ামী লীগকে ভোট দিবে তাদের 48% উপরে বিএনপিকে ভোট দিবে, আর আপনার 29% হচ্ছে জামায়াতকে দিবে, আর বাকিরা 6 নানান ইয়েতে আছে। আপনারা কি এই জরিপটা সঠিক মনে করছেন, বা আপনাদের নিজস্ব কোনো জরিপ আছে কিনা যে তারা আসলে এবারে ভোটটা কোন দিকে বেশি দিবে? না, আমরা দলভিত্তিক কোনো জরিপ করিনি। আমরা আমাদের মতো যে অভ্যন্তরীণ জরিপ আছে সেখানে বিভিন্ন শ্রেণীর, পেশার, বয়স, ডেমোগ্রাফির উপর বেস করে করছি এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসার দল হিসেবে, সবচেয়ে জনপ্রিয় বড় রাজনৈতিক দল হিসেবে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। এখানে নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে কাউকে নিয়ে আমরা পৃথক কোনো জরিপ করছি না। কিন্তু এই ইয়াটা যে দিয়েছে জরিপটা, এটা কি আপনারা একটা ডিটেলস আসলে আমি ব্রেকডাউনটা দেখিনি, আমি শুনেছি, বাট ডিটেলে গিয়ে কিভাবে তারা রিসার্চ মেথোডোলজি কি, কুই কোশ্চেন শেষে সার্ভেতে কতজন আছে, এখানে ডিটেল ইনফরমেশন প্রয়োজন আছে। ধন্যবাদ। গতকালকে জামায়াতের আমির একটা শফিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে
জনাব তারেক রহমানকে ট্যাগ করে মেনশন করে একটা পোস্ট করেছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন অথবা এই জায়গায় ডিবেটের জন্য, যে পলিসি ডিবেট টাইপ ডিবেটের জন্য উনি অংশগ্রহণ করার জন্য এক্ষেত্রে দলের পক্ষ থেকে বা জনাব চেয়ারম্যান মহোদয় যিনি আছেন ওনার পক্ষ থেকে কোনো ধরনের আলাপ আলোচনা হয়েছে কিনা? গতকাল গভীর রাতে আমিও এই ফেসবুক পোস্টটা দেখেছি। জনাব তারেক রহমানের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি এই বিষয়ে। তবে আমার কাছে মনে হচ্ছে ফেসবুকে একটা পোস্ট করা এবং জনাব তারেক রহমানের অ্যাকাউন্টকে ট্যাগ করা বেশ চটকদার একটা বিষয়। আগামীকালকে এবং আমি পরশুদিন যে শিডিউল আছে বিএনপির এবং আমাদের চেয়ারম্যান মহোদয়, আপনারা নিশ্চয়ই দেখছেন এটা যথেষ্ট প্যাকড। কতটুকু সময় আমাদের পক্ষে সেখানে বের করা সম্ভব সেটি নিয়ে কাজ করতে হবে। তবে নির্বাচনী দীর্ঘ পথযাত্রায় একদম প্রচারণার ঠিক 2-3 দিন আগে ফেসবুকে পোস্ট করা, ট্যাগ করা, হয়তো এটিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার একটা কৌশল হতেও পারে। তবে আমরা বলি কি, এই যে পলিসি ডিবেটের কথা বলা হচ্ছে, বিএনপি তো হুট করে পলিসিটা দেয়নি। আপনারা 2013 সালে জুলাই মাসে জনাব তারেক রহমানের একটা বক্তব্য যদি দেখেন, ফেসবুকে আছে, ইউটিউব আছে, একটা ইফতারের প্রোগ্রামে উনি যে বক্তব্য দিয়েছিলেন তার অনেকটারই কিন্তু প্রতিফলন আমরা ইলেকশন ম্যানিফেস্টোতে দেখেছি বিএনপির। অর্থাৎ 2013 সালে উনি যে বক্তব্য দিয়েছিলেন সেটি কিন্তু তারও আগে প্রায় কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ছিল। আমরা দেখলাম জনাব তারেক রহমান গত প্রায় 1 যুগের বেশি সময় ধরে অনেকগুলো সুবিস্তৃত সুনির্দিষ্ট পলিসির কথা বলেছেন। হয়তো ফ্যাসিবাদের সময় যখন আইন আদালতের মাধ্যমে ওনার বাকস্বাধীনতা হরণ করে ওনার বিভিন্ন বক্তব্য প্রচারে বাধা দেওয়া হয়েছিল, আপনারা সেগুলো হয়তো সেভাবে প্রচার করতে পারেননি। কিন্তু বিএনপি নির্বাচনী ইশতেহারে কিন্তু ওনার সেই বক্তব্য বিবৃতির আলোকে, ওনার দেওয়া পলিসির আলোকেই নির্ধারিত হয়েছে। এবং গত 1.5 বছর ধরে ফ্যাসিবাদের পতনের পর আপনি দেখবেন ওনার অনেকগুলো বক্তব্যে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা শ্রেণীর, প্রত্যেকটা পেশার মানুষের জন্য উনি তুলে ধরেছেন কি করতে চাচ্ছেন, এবং আমাদের নির্বাচনী ইশতেহারে তারই প্রতিফলন ঘটেছে। ওনার অনেক ফেসবুক পোস্ট আছে, এক্স অ্যাকাউন্টে পোস্ট রয়েছে, আপনারা দেখবেন সেখানে যেগুলো উনি বলেছেন তারই প্রতিফলন এই নির্বাচনী ইশতেহারে এসেছে। সুতরাং এই দীর্ঘ সময় ধরে কোনো আলোচনা, কোনো সমালোচনা, কোনো যৌক্তিক বয়ান তৈরি না করে হুট করে নির্বাচনের আগে এসে এই পলিসিগুলো, যেগুলো 1 বছরের বেশি সময় ধরে সারা বাংলাদেশের মানুষ দেখছে, সেগুলো নিয়ে পলিসি ডিবেটটা কেন, এটা যেমন একটা প্রশ্ন রাখে। একই সাথে আমার জানা মতে জামাতের যিনি আমির রয়েছেন, ওনার কোনো পলিসি পোস্ট আমি গত 1.5 বছরে তো দেখিনি, তার আগে গত 16 বছর 18 বছর কখনোই দেখিনি। জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি থেকে আমরা যে ম্যানিফেস্টো করেছি, ডিফারেন্ট প্রফেশনাল টিমসরা কাজ করেছে, ওনার ভিশনটাকে সামনে রেখে। জামাতের আমিরের ক্ষেত্রে কি এটাই প্রযোজ্য নাকি ওনার টিম মেম্বাররা করেছেন, উনি যে শুধু ওয়াকিবহল হয়েছেন, সেটা আমরা জানি না ডিটেইল। আর একটি রাজনৈতিক দল হিসেবে যদি দেখেন, বিএনপি সর্বপ্রথম ভিশন 2030 দিয়েছিল ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটি ঘোষণা করেছিলেন 2016 সালে। 2022 সালে আমাদের নেতা জনাব তারেক রহমান 27 দফা প্রণয়ন করেছিলেন, এবং 2023 সালে যুগপৎ আন্দোলনের শরিক সব রাজনৈতিক দলকে এক করে 31 দফা প্রণয়ন করেছিলেন। গত 1.5 বছরে আমরা কিন্তু সেই 31 দফা নিয়ে বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিকভাবে কথা বলেছি। বাংলাদেশের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের সাথে সম্পৃক্ততা গড়ে তুলেছি। তার উপর ভিত্তি করে কিন্তু সংযোজন, বিয়োজন এবং পরিবর্তনের উপর আমরা এই ম্যানিফেস্টোটা প্রণয়ন করেছি। সুতরাং আমাদের যে ম্যানিফেস্টো, এখানে গণমানুষের আবেগ আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট বহু দশকের যে পরিকল্পনা, যে রূপকল্প রয়েছে, সেটা প্রতিফলন রয়েছে। যে আমাদের ক্ষেত্রে সেটি প্রযোজ্য যে ওনারা এই ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে একটিবারের জন্য কোনো পলিসি নিয়ে আলাপ করেছেন, কোনো সংস্কারের বিষয়ে কথা বলেছেন বলে আমাদের জানা নাই। সুতরাং দুটো কনটেক্সটটা ভেরি ডিফারেন্ট। বিএনপি গণমানুষের দল হিসেবে এবং সবসময় জানতো যে রাষ্ট্র পরিচালনার সুযোগ আসবে ফ্যাসিবাদের পতনের পর একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। সেই প্রস্তুতি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি। আমাদের কোনো পলিসি কিন্তু হুট করে আসে নাই। প্রত্যেকটা পলিসিরই একটা ডিফারেন্ট স্টোরি রয়েছে, প্রত্যেকটা পলিসির জন্য ডিফারেন্ট কনসালটেশন প্রসেস রয়েছে, এবং এই দীর্ঘ সময় কিন্তু এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের ঠিক আগে দিয়ে হঠাৎ করে কেন এই কথাগুলো আসছে, আমার মনে হয় তার চাইতে আমাদের কাছে আরও বেটার হবে যে সবাই যদি যার যার পলিসিগুলো দিয়ে জনগণের মতামত নেয়। এবং আমরা ইতিমধ্যে দেখেছি, যেহেতু জনগণের মতামতের উপর ভিত্তি করে বিএনপির ম্যানিফেস্টো আলহামদুলিল্লাহ সেটি সমর্থিত হচ্ছে। অন্যদিকে যে দলটির কথা আপনি বললেন বা যিনি আমির সাহেব রয়েছেন, ওনার বক্তব্যে তো স্পষ্টতা প্রয়োজন। কিছু ক্ষেত্রে আমরা দ্বিচারিতা দেখতে পাচ্ছি। নারী বিষয়ে যদি বলি, আমরা দেখছি যে ওনার একটা এক্সপোস্টের বিষয়ে কথা হচ্ছে, সেটা অবমাননাকর কথা হয়েছে,
যার অনেকটুকুই কিন্তু আল জাজিরাতে ওনার যে ইন্টারভিউ সেটির ধারাবাহিকতা। উনি প্রচণ্ড চাপে আছেন স্বাভাবিকভাবেই। সেখানে এই দ্বিচারিতা কেন, যেখানে একদিকে বলছেন ওনারা নাকি নারী থেকে মন্ত্রীও করবেন, অথচ ওনারা একজন নারী প্রার্থীকেও সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেন। তাহলে ওনারা ভবিষ্যতে সংরক্ষিত আসনে যাই পান সেখানে বা কাকে দিবেন? মন্ত্রণালয়ের কথা বলছেন, মন্ত্রী হিসাবে কাকে দিবেন? এগুলো তো স্পষ্টতা প্রয়োজন। ওনারা বলছেন 5 ঘন্টা কাজ করবেন, 8 ঘন্টার বদলে নারীদেরকে ঘরের দিকে নিয়ে যাবেন, বাট ওনাদের কথা বা আচরণের তো সেটা কোনো বহিঃপ্রকাশ নাই। আমাদের যারা নারী প্রার্থী রয়েছেন, সবচেয়ে বেশি নারী প্রার্থী বিএনপির, প্রত্যেকে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, বিভিন্ন রকমের থ্রেটেনিংয়ের শিকার হচ্ছেন। তো নীতিগত ক্ষেত্রে আমি শুধু নারীর বিষয়ে যেটুকু বলি, সেই রাজনৈতিক দলটির তো বক্তব্যেরই ধারাবাহিকতা নাই, স্পষ্টতা নাই। আমার মনে হয় দেশের মানুষের আগে উপলব্ধি করা উচিত যে তাদের রাজনৈতিক অবস্থাটা কি প্রত্যেকটা বিষয়ে। দ্বিচারিতা না, একটি জায়গায় যদি আসে, যেমন বিএনপির ক্ষেত্রে তো আমরা বলি বিএনপি নারীর ক্ষমতায়নের দল। আমাদের সময় সবার আগে বিএনপিতে নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় ক্লাস 12 পর্যন্ত ফ্রি এডুকেশন করা হয়েছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বাংলাদেশের নারীদের জন্য পাবলিক এবং প্রাইভেট সেক্টরে সবচেয়ে বেশি কাজের ক্ষেত্র তৈরি করা হয়েছিল। গার্মেন্টস সেক্টরে সবচেয়ে বেশি নারীর ক্ষমতায়ন, সেটি বিএনপির হাত ধরে শুরু হয়েছিল। আমাদের নেতা জনাব তারেক রহমান বলছেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং সমৃদ্ধি নিশ্চিত করবেন। তো আমাদের পলিসির ইতিহাস রয়েছে, পলিসিগুলো যেভাবে বর্তমানে তৈরি করছি সেটার একটা সুবিস্তৃত মেথোডোলজি বা কর্ম পরিকল্পনা রয়েছে, এবং আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দলের সেই ধারাবাহিকতা ধরে রেখেই সুস্পষ্টতা থাকুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তারেক রহমান বলেছেন জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা। এই কথার মাধ্যমে কি আসলে শেখ পরিবারের আবারও রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা আছে কিনা? মানে গত 6 ফেব্রুয়ারি উনি ব্রিটিশ বার্তা সংস্থাকে সাক্ষাৎকারে এই কথা বলেন, অলরেডি ব্রেকিং নিউজ হচ্ছে সব জায়গায়। কি বলেছেন? জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা। আমার মনে হয় উনি বলেছেন আইনের অনুশাসন প্রতিষ্ঠার কথা, যে যারা যারা অপরাধী থাকবে অবশ্যই তাদের প্রত্যেকের ক্ষেত্রে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকটা পারপেট্রেটরস যেন তার ডিউ পানিশমেন্টটুকু পান সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আর যদি কেউ কোনো অপরাধে সম্পৃক্ত না থাকেন তাহলে এটি জনগণের উপর ছেড়ে দেবো। একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, জনগণই সেই সিদ্ধান্ত নেবে। এবং আমরা তো জনগণের ক্ষমতায়নের দল হিসেবে বিশ্বাস করি। জুলাই গণ অভ্যুত্থানে যে মানবাধিকার লঙ্ঘন করেছে আওয়ামী লীগ, এটা রাজনৈতিক দল হিসেবে আমরা তাদের পরিণতি দেখেছি। তা যারাই নেতৃত্বে থাকুক একটি গণবিরোধী অবস্থানের কারণে তাদের রাজনৈতিক অবস্থান আমরা দেখেছি এবং সেটি থাকবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।